প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার। জাতীয় অগ্রাধিকার পাচ্ছে সেমিকন্ডাক্টর খাত। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। সংসদের সেপ্টেম্বর অধিবেশনেই নির্বাচিত হবেন পরবর্তী রাষ্ট্রপতি। আলোচনায় এগিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট। ভোলার অব্যবহৃত গ্যাস কাজে লাগানোর উদ্যোগ। দিনাজপুর ও ঝিনাইদহে 15 জনকে পুষিন চেষ্টা, বিজিবির সতর্কতায় প্রতিহত। দিল্লিতে আজও সিজেপির আন্দোলন, বিকেলে সরকারের সাথে আবারও বৈঠক। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর একটার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। স্বনির্ভর এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নভ থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড PEAR সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সব প্রতিবন্ধকতা সরিয়ে দেশকে এগিয়ে নেয়াই সরকারের লক্ষ্য। এ সময় সরকার প্রধান জানান, 2030 সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বাংলাদেশ। বলেন, সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করে সরকার। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, সবার ইচ্ছেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে পাশে থাকবে সরকার। এমন অনেকেই আজকে এই জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বা সামিট আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। সংসদের সেপ্টেম্বর অধিবেশনে নির্বাচিত হবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, একথা জানিয়েছেন আইনমন্ত্রী। এছাড়া আরও জানান, আগামী ক্যাবিনেট মিটিংয়েই তোলা হবে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন। রাষ্ট্রপতি পদ থেকে শুক্রবার বিকেলে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সভাপতি প্রশ্ন আসে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন দ্রুত হবে নাকি সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ? রাজধানীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সাফ জানিয়ে দেন, সংবিধান অনুযায়ী 90 দিন সময় আছে সরকারের হাতে। কাজেই বিশেষ কোনো অধিবেশন ডাকার মতো পরিস্থিতি হয়নি। সেপ্টেম্বরের অধিবেশনেই দেশের 23তম রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। সকালে চাউর হয় বিচারিক আদালতে রাষ্ট্রপতি থাকা অবস্থায় একটি মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে। কি করবে বিএনপি সরকার, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এখনই কমেন্ট নয়, তবে কিছু বিষয়ের আইনি ব্যাখ্যা যাচাই বাছাই করা হবে। আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। এইটা যারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, আগামী ক্যাবিনেট মিটিংয়ে তোলা হবে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন। স্বচ্ছভাবে তদন্ত হওয়া দরকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। আর এই নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। সংসদে যেহেতু বিএনপির 2/3 আসন রয়েছে, সেহেতু দলটি যাকে মনোনয়ন দিবে তিনিই হবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে আলোচনায় এগিয়ে আছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। বিদ্যমান সংবিধান মতে 90 দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন রাষ্ট্রপতিকে। এর মধ্যে যার ক্ষণগণনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি মূলত নির্বাচিত হবেন জনগণের পরোক্ষ ভোটে, অর্থাৎ জনগণ সরাসরি ভোট দেবেন না এই নির্বাচনে। ভোটার থাকবেন নির্বাচিত সংসদ সদস্যরা। ভোট নেওয়া হবে সংসদের অধিবেশন কক্ষে। আর এই ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের তাফসিল। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন বিএনপির জ্যেষ্ঠ রাজনীতিবিদরা, যারা এর আগে দেশ এবং দলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। আলোচনায় আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, যারা আবার সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এছাড়া আলোচনায় আছেন আমলা এবং সাবেক প্রধান বিচারপতি। বিএনপি যাকেই মনোনয়ন দেবে তিনি হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, কারণ সংসদে 350 আসনের মধ্যে দলটির এমপি আছেন 247 জন। বিএনপি তার প্রার্থী ঘোষণা করবে, জামায়াত ইসলামী তার প্রার্থী ঘোষণা করতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে যিনি নির্বাচিত হন। ফলে আমরা যেটা বুঝি যে আপনার সংখ্যাগরিষ্ঠ ভোট মানে হলো বিএনপির ভোটে তাদের প্রার্থী নির্বাচিত হবে। যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা সংসদের অন্যান্য যে কার্যক্রম এর থেকে আলাদা। হ্যাঁ, ফলে এখানে সত্য অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র ভোট হয়েছিল। বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস 172 ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন 92 ভোট। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে চরম বিপাকে রাজধানীর সিএনজি অটোরিকশা চালকেরা। চাপ কম থাকায় 15, 20 বা 50 টাকার বেশি গ্যাস পাচ্ছেন না তারা, অথচ লাইনে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এতে বাড়ছে হতাশা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন অনেকটা লোকসান দিয়ে কার্যক্রম চালাচ্ছেন তারা, কারণ গ্যাস সরবরাহ কমায় কমেছে বিক্রি। এমন অবস্থায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় শিল্পাঞ্চলে বাড়ছে জ্বালানি সংকট। সেই ঘাটতি কমাতে ভোলার অব্যবহৃত গ্যাসকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বল্পমেয়াদে এলএনজি আকারে এবং দীর্ঘমেয়াদে পাইপলাইনের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে এই গ্যাস। দেলাওয়ার দোলনের প্রতিবেদনে বিস্তারিত। ভোলা শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে 3 বছর আগে সন্ধান মেলে ইলিশা গ্যাস ক্ষেত্রের। সব প্রস্তুতি শেষ হলেও স্থানীয় চাহিদা কম থাকায় হচ্ছে না গ্যাস উত্তোলন। যদিও এবার ঢাকাসহ শিল্পাঞ্চলের গ্যাস সংকট সমাধানে ভোলার গ্যাস এলএনজি করে সরবরাহর উদ্যোগ নিচ্ছে সরকার। দ্বীপ জেলা ভোলায় রয়েছে 3টি গ্যাস ক্ষেত্র। এর মধ্যে খনন হয়েছে 9টি কূপ। দৈনিক উৎপাদন সক্ষমতা 19 কোটি ঘনফুট থাকলেও উত্তোলন করা হয় 7 থেকে 8 কোটি ঘনফুট। এরই মধ্যে আরও 15টি কূপ খননের কাজ করছে পেট্রোবাংলা। খনন শেষে দৈনিক উৎপাদন বাড়বে 30 থেকে 40 কোটি ঘনফুট গ্যাস। বর্তমানে ভোলায় গ্যাস কিনে ভোক্তা পর্যায়ে সরবরাহ করে সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানি। 2টি বিদ্যুৎ কেন্দ্র, 3টি ক্যাপটিভ ও 60টি কারখানায় সরবরাহ করছে এ গ্যাস। তবে এবার পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘমেয়াদে পাইপলাইনে করে বরিশাল হয়ে ঢাকা বা খুলনা অঞ্চলে সরবরাহ করা হবে এই গ্যাস। দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক প্রায় 270 কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও বর্তমানে তা নেমে এসেছে 165 কোটি ঘনফুটে। অন্যদিকে দিনে গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। এতে দৈনিক ঘাটতি থাকে প্রায় 115 কোটি ঘনফুট গ্যাস, যার প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। জ্বালানি সংকটের কারণে কিন্তু আমরা টমেটো ক্রাশিং করে সেটা যে আবার কোল্ড স্টোরেজে পাঠানো সেই এবং বয়লার চালানো ওই জায়গায় আমরা ব্যাহত হচ্ছে। উৎপাদন রেগুলারলি করতে পারছি না, পর্যাপ্ত জ্বালানি পাচ্ছি না। বিশেষজ্ঞরা বলছেন দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম ভরসা ভোলার গ্যাস ক্ষেত্র। সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমরা দীর্ঘদিন ধরে জ্বালানি নিরাপত্তাহীনতায় ভুগছি। একদিকে হচ্ছে জ্বালানি সরবরাহ ব্যয় বৃদ্ধি হওয়া, আরেক দিকে হচ্ছে জ্বালানির প্রাপ্যতা সংকটে থাকা।
ভোলা থেকে আনা গ্যাসের দাম হতে পারে ৪৭ টাকা ৬০ পয়সা। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে ভোগান্তির খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শফিক। যাচ্ছি তার কাছে। শফিক, কি অবস্থা? যানবাহনের চাপ কেমন দেখছেন ফিলিং স্টেশনগুলোতে এবং গ্যাসের সরবরাহ কেমন দেখছেন? সেটা এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি তেজগাঁওয়ের যে সাউদার্ন ফিলিং স্টেশন সেখানে, এবং এইখানে সকাল 10টার পর থেকে আসলে সব ধরনের গ্যাস দেয়া কিন্তু বন্ধ করে দিয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তারা বলছেন যে গ্যাসের যে চাপ সেটি কিন্তু পর্যাপ্ত নয়, এবং এখানে কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছেন যারা গ্যাস প্রত্যাশী তারা অনেকেই সকাল 8টা, অনেকে ভোর 6টা থেকে কিন্তু দাঁড়িয়ে আছেন, যারা আসলে যখন তারা শেষ মুহূর্তে গিয়ে গ্যাস পাওয়ার কাছাকাছি এসেছেন তখন কিন্তু তারা গ্যাস পাননি, অর্থাৎ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ গ্যাস পাওয়া বন্ধ করে দিয়েছে। তো এখানকার আসলে যারা রয়েছেন তাদের ভোগান্তির কথা একটু জানতে চাইবো। আপনারা কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন আসলে এই যে বন্ধ রেখেছে ফিলিং স্টেশন? এই যে আজকে আমি সকাল 8:30টার সময় সিরিয়াল দিয়েছি, 8:30 দেওয়ার পরে এই কাছাকাছি আসছি, 8 থেকে 10টা গাড়ি পিছনে নেমে আছে, এখন বলে লাইনে গ্যাস নেই। এইভাবে যদি গ্যাস না থাকে, না দেয়, তাহলে না দিলে না বললে দেবো, আমাদের গাড়িকে সিএনজি না করে তেলে চালাক। সরকার একটা ডিসিশন, গাড়িকে সিএনজি দেওয়া বন্ধ করে দেব। এই 2 দিন পর পর নাই তো দাম বাড়ালে গ্যাসের দাম বাড়ালে গ্যাসের দাম বাড়াক। এই যে কয়দিন আগে তেলের সংকট ছিল। জি, ধন্যবাদ আপনাকে। শুনতেই পাচ্ছিলেন যে আসলে এখানে যারা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন তারা বলছে যে যদি আমি 2 ঘন্টা পরে যদি স্টেশনটি বন্ধ করা হবে তাহলে লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আসলে আগে থেকে ইনফর্ম করলে তারা হয়তো বা অন্য কোনো স্টেশনে গিয়ে বা অন্য কোনো ফিলিং স্টেশনে গিয়ে আসলে লাইন ধরতো এবং সেখান থেকে তারা গ্যাসটি সংগ্রহ করতে পারতো। তো সব মিলিয়ে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশনে আমরা দেখেছি সেখানে মোটামুটি আজকে অন্য দিনের তুলনায় বেশ ভালো চাপ রয়েছে। তবে এই স্টেশন তেজগাঁও একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে কিন্তু আজকে বন্ধ রয়েছে গ্যাস দেওয়া। ধন্যবাদ শফিক। দর্শক, গ্যাস সংকটে ভোগান্তির খবর জানতে আমরা যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও এলাকায়। মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়ায় সক্রিয় হয়ে উঠেছে দালাল ও অনুমোদনহীন রিক্রুটিং এজেন্সি, যারা কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে চালাচ্ছে নানা অপতৎপরতা। এমন অবস্থায় বিদেশগামীদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আর মেডিকেল সেন্টার নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। সম্রাট হোসেনের রিপোর্ট। কর্মী ভিসায় বিদেশ যেতে শারীরিক সুস্থতা সনদ একটি আবশ্যিক নথি। নিবন্ধিত ও অনুমোদিত মেডিকেল সেন্টার বা হাসপাতাল থেকে সংগ্রহ করতে হয় এসব সনদ। অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও কলিং ভিসার যাত্রায় প্রথম ধাপ এই মেডিকেল চেকআপ। কিন্তু বিভিন্ন সময়ে এই প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে। অনেকে বেনামি প্রতিষ্ঠান থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে জমা দেন দূতাবাসে। এক্ষেত্রে অসাধু একটি চক্র হাতিয়ে নেয় বিপুল অর্থ। মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আর এই সংবাদে ফের সক্রিয় হয়েছে মেডিকেল সনদ জালিয়াতি চক্র। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সতর্কও করছে বিদেশগামীদের। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে জনশক্তি রপ্তানিকারকরা। মেডিকেল সেন্টারগুলো অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 100% নিয়ন্ত্রণে থাকতে হবে। সেটা কোনোভাবেই যেন FWCMS এর নিয়ন্ত্রণে না থাকে, কারণ FWCMS পদ্ধতির নিয়ন্ত্রণে থাকার কারণেই তারা অতিরিক্ত সেই মেডিকেলও করতে সুযোগ পেয়েছে এবং আপনার অতিরিক্ত টাকা নেওয়ারও সুযোগ পেয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন সরকার চাইলে নিজস্ব সক্ষমতায় মেডিকেল সার্টিফিকেট বিষয়ে স্বচ্ছতা আনতে পারে। সরকারি মাধ্যমে হলে সরকারের একটা দায়বদ্ধতা তৈরি হয় এবং একটা জেনুইন সার্টিফিকেট সে পেতে পারে। ইভেন এরকমও করা উচিত যে বিদেশের জন্য যেহেতু সেটার একটা ইংরেজি অনুবাদের একটা ভার্সন থাকা উচিত এবং একটা সার্টিফাইড ডাক্তারের সেখানে সিগনেচার থাকবে, যাতে করে এটা বাইরে সে নিয়ে গেলে সেটা গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পায়। আমরা মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সময় দেখি যে কর্মী নিয়োগ প্রক্রিয়া, টিকিট, ডায়াগনস্টিক একটা দুষ্টচক্রের সঙ্গে জড়িত। আমি আবারও বলছি, যদি আমরা আসলেই মনে করি দেশের স্বার্থ, আসলেই মনে করি প্রবাসীর স্বার্থ, তাহলে আমি মনে করি এই বিষয়গুলো কোনো দুষ্টচক্রের বদলে উন্মুক্ত থাকা উচিত, সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়া উচিত। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদেশগামীদের নিয়ে সরকারের নতুন পরিকল্পনা আছে। মালয়েশিয়াও সেটা নির্দিষ্ট সংখ্যক মেডিকেলের আগেও ছিল, এইবার সবার জন্য ওপেন হওয়ার আমরা চেষ্টা করতেছি, সেটা লাইসেন্স এবং মেডিকেলের ক্ষেত্রে। এবং পরবর্তীতে যদি আমাদের সুযোগ হয় মেডিকেলটা আলাদা না করে আমরা ওই জেনারেল মেডিকেলগুলোর সাথে ট্যাগ করে দিতে চাই। 2022 সালে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য 2 দফায় 44টি মেডিকেল সেন্টারের অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।
দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশিন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এর মধ্যে দিনাজপুরের বিরামপুরের মাহমুদপুর সীমান্তে ৯ জন ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশিন চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে ঝিনাইদহের সামন্তা এলাকা দিয়ে ৪ জন পুরুষ ও ২ জন নারীকে পুশিনের চেষ্টা করে ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা। বিজিবির টহল দলের বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে অবস্থান করছে সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের ৩০ গজ ভেতরে। এদিকে দিনাজপুরের মাহমুদপুর সীমান্তে ৯ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় ভারতের ভেতরে অবস্থান করছে তারা। পুশিনের আরও খবর জানাতে ঝিনাইদহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন, যাচ্ছি তার কাছে। সাদ্দাম, কি পরিস্থিতি পুশিনের? আজকের কোনো ঘটনা আছে কিনা জানাবেন। শ্রেয়া, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু সকালে ঝিনাইদহের যে সামন্ত সীমান্ত দিয়ে কিন্তু ৬ জনকে বিএসএফ পুশিনের চেষ্টা করে, সেটি কিন্তু বিজিবি প্রতিহত করে এবং যে ৬ জন বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারা প্রথমে সামন্ত সীমান্তের যে পাকরাইল গ্রাম আছে সেই গ্রামের যে শূন্য রেখা রয়েছে বাংলাদেশে, সেই শূন্য রেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে তারা অবস্থান করছিল। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে বিএসএফ তাদেরকে ফিরিয়ে নেবে, এই আশ্বাসে তাদেরকে কিন্তু এখন সেই পাকরাইল গ্রাম থেকে নেওয়া হয়েছে চাঁদরতন গ্রামে। আমার পেছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, যে মাঠ, এই মাঠের পরেই কিন্তু তারা অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি এবং এই ৬ জনের মধ্যে ২ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছে। তবে তাদেরকে সার্বক্ষণিক বিজিবি কিন্তু নজরদারিতে রেখেছে যেন তারা কোনো ক্রমেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আর এর ফলে এখানে কিন্তু বর্তমানে এই চাঁদরতনপুর যে গ্রামের যে সীমান্ত, সেখানে এই ৬ জন অবস্থান করছে। তবে এখন পর্যন্ত বিএসএফ কিন্তু তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আরো আপডেট জানাতে পারবো। শ্রেয়া, ধন্যবাদ সাদ্দাম। দর্শক, সীমান্তে পুশিন পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম ঝিনাইদহে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিকেলে তৃতীয় দফায় আন্দোলনকারীদের সাথে সরকারের আলোচনার কথা রয়েছে। এদিকে তরুণদের আন্দোলন নিয়ে আজ দলের বিশেষ সংবাদ সম্মেলনে কথা বলেছেন রাহুল গান্ধী। এ সময় তিনি জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাত্র যুবদের উপর নির্যাতনকারীদের জবাবদিহি তার আওতায় আনা ও পুরো ব্যবস্থার নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাত্রদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই ৩ বিষয়ে কোনো আপোষ হবে না। আরও বলেন, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, অন্য কোনো মন্ত্রণালয়ে সরালে তা মেনে নেওয়া হবে না। খেলার খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। শনিবার সকাল থেকে জাতীয় দল ট্রেইনার ইফতেখারুল ইসলাম ইফতির নেতৃত্বে শুরু হয় বিশেষ সেশন। প্রথমেই ছিল ১৬০০ মিটার দৌড়, এরপর ইয়ো টেস্ট ও স্প্রিন্টেও অংশ নেন ক্রিকেটাররা। তাইজুল ইসলাম, নাজমুল শান্ত, মুমিনুল হকদের পাশাপাশি সেশনে অংশ নেন মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেনরাও। আরও ছিলেন হাই পারফরমেন্স টিমের অংশ হিসেবে থাকা অনূর্ধ্ব ১৯ তারকা জাওয়াদ আবরার, জিসান আলমরাও। টেস্ট সিরিজ সামনে রেখে নাজমুল শান্তদের ক্যাম্প শুরু হবে আগামী ২৭ জুলাই। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দল রওনা দেবে ৩১ জুলাই। এই ছিল দুপুর ১টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।